ভাষায় স্তুতি ছিল, আমাদের উপন্যাসে স্তুতি ছিল, মিডিয়াতে স্তুতি ছিল। আমাদের এই স্তুতির জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং যেই আমরা যে চয়েস অফ ডিকশন একজন মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে শব্দচয়ন, দেখা যায় মানুষের নাম 2 ওয়ার্ডে থাকে কিন্তু সেখানে 15, 20টা 30টা করে হচ্ছে ম্যাটাফরিক সেইখানে চয়েস অফ ডিকশন ব্যবহার করা হয়, যেগুলো জাতিগতভাবে আমাদেরকে বিভিন্ন সময় আগে বিব্রত করেছে। আমরা এই সংস্কৃতি থেকে আগে বের হয়ে আসতে চাই, কারণ এগুলো হচ্ছে কালচারালি বার্ডেন। তো যাই হোক, আমাকে বেশিরভাগ ক্ষেত্রে মাঠে দেখা যায়, মাঠে বিভিন্ন দফা দাবিতে, কাউকে 1 দফা দিয়ে হচ্ছে পদত্যাগের দাবি, কাউকে হচ্ছে এই চেয়ার থেকে নামানোর দাবি। তো এই সব কিছুর ঊর্ধ্বে আমি ছাত্র, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স ছিল আমার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং হচ্ছে যে কারিকুলাম ডিজাইন, কোর্স আউটলাইন ডিজাইন, এবং হচ্ছে কিভাবে এই বিষয়গুলোর সাথে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ হয়েছে একাডেমিক জীবনে, এবং হচ্ছে আমরা দীর্ঘ সময় ক্লাসরুমের সাথে জড়িত। আমি দীর্ঘ 8 বছর ধরে পড়াই, আমি এখনও পড়াই ইউনিভার্সিটি, টার্সিয়ারি এডুকেশন, সেকেন্ডারি, প্রাইমারি সবগুলোর সাথেই জড়িত থাকার সুযোগ হয়েছে। তো সেই জায়গা থেকে খুব সংক্ষেপে একটা বিষয় বলতে চাই। দেখেন, আমাদের যেই সেন্সরশিপ, আমাদের যেই একাডেমিক সেন্সরশিপ, কালচারাল সেন্সরশিপ, মিডিয়া সেন্সরশিপ, এই বিষয়গুলো কিন্তু এখন না। আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পর থেকে, অথবা বিরাজনীতিকরণের যেই বছরটা, এই 2009 সাল পরবর্তী সময়ে আমাদের এই শব্দগুলো বা এই বাজওয়ার্ডগুলোর সাথে আমাদের হচ্ছে এই অঞ্চলের মানুষগুলোর পরিচিত হয়েছে, যে সেন্সরশিপ, লাইসেন্স, তারপরে হচ্ছে একটা হচ্ছে গাইডেড রাইটিং, একটা হচ্ছে আনগাইডেড রাইটিং, একটা হচ্ছে ক্লোজড এন্ডেড রাইটিং, একটা হচ্ছে ওপেন এন্ডেড রাইটিং। এই বিষয়গুলোর সাথে হয়তো আমাদের আলোচনা পরিচিত হয়েছে, কিন্তু এই বিষয়গুলি ইংল্যান্ডে বা ওয়েস্টে অনেক আগে থেকেই পরিচিত। যেমন আমরা জন মিল্টনের এরিওপেজিটিকা যখন আমরা পড়ি, জন মিল্টনের এরিওপেজিটিকা লেখা হয়েছে 17th সেঞ্চুরিতে, 1644। তখন জন মিল্টন এরিওপেজিটিকাতে উনি কেস ডেভেলপ করছেন এইভাবে যে বুকস অফ এনি টাইপস শুড বি পাবলিশড আনলেস ব্লাসফেমাস অ্যান্ড লাইভেলাস মানে হচ্ছে ইন্টেনশনালি যদি কাউকে মেলাইন করা হয়, ইন্টেনশনালি ক্যারেক্টার অ্যাসোসিনেশন করা হয়, ওই ধরনের বইগুলোকে পাবলিশ করার ক্ষেত্রে একটা সেন্সরশিপ দেওয়া যেতে পারে। আর ব্লাসফেমাস হচ্ছে ইন্টেনশনালি যদি ধর্মীয় বুধকে যদি হচ্ছে হিউমিলিয়েট করা হয়, ওই 2টা বই ছাড়া বুকস অফ এনি টাইপস শুড বি পাবলিশড, যে কোনো ধরনের বই। কিন্তু দুঃখজনকভাবে এটা সত্য যে আমাদের যারা বুদ্ধিজীবী মহলে ছিল গত 16 বছরে, আমরা ইতিহাসটাকে একটা ব্র্যাকেট বন্দি করে ফেলেছিলাম। মানে ইতিহাসের গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল একটা নির্দিষ্ট একটা সংঘবদ্ধ একটা বুদ্ধিজীবী গোষ্ঠী। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা ইতিহাসের বাঁকটাকে নির্ধারণ করে দিতে চেয়েছিল, একটা ব্র্যাকেট বন্দি করেছিল, এবং এই যে একটা ব্র্যাকেট বন্দি করার কারণে ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি। এটা কিছু ব্যক্তি, কিছু পরিবার, এটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে, একটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে, একটা যেটার বিরুদ্ধে হচ্ছে কিন্তু আমরা একটা দমবন্ধকর একটা সিচুয়েশনে আমরা ছিলাম গত 16 বছর। আমার স্পষ্ট মনে আছে, আমি যেদিন ক্লাস 6-এ আমি হচ্ছে ক্লাস করতে যাই, প্রথম ক্লাস করতে যাই, ওই দিন হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে। মানে আমি ক্লাস 6-এ গিয়েছি, অর্থাৎ আমরা একদম তরুণ একটা প্রজন্ম। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী যেই সরকারগুলো ছিল তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখার সুযোগ হয় নাই। 2009 পরবর্তী যে সময়টা, আমরা পুরো সময়টা কিন্তু আমরা দেখেছি, আমরা বোধ করেছি, আমরা অনুভব করেছি, তাদের সাথে কাজ করেছি। তাদের যে মেড আপ হিস্ট্রি, ম্যানিপুলেটেড হিস্ট্রি, টেম্পার্ড হিস্ট্রি, এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটেছে। সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা, যেহেতু আমরা একদম শুরু থেকে আন্দোলনে ছিলাম, আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে 24-এর গণ অভ্যুত্থানটাকে একটা সাব হিস্ট্রি হিসাবে উপস্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে, যেটা সাব হিস্ট্রি, এটা হিস্ট্রি না, এটা হচ্ছে লেস দেন হিস্ট্রি, লেস অ্যান্ড নট মোর দেন হিস্ট্রি, নট ইকুয়াল টু হিস্ট্রি, বাট লেস দেন হিস্ট্রি। সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই 24-এর আমি নবম দশম শ্রেণী, ক্লাস 6 to 10, রেঞ্জিং ফ্রম 6 to 10, তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি, এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের
পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি, ৭১-এর হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি, আর ২৪-এর হিস্ট্রি এটা যেহেতু ঘটিত হয়েছে একটা তরুণ প্রজন্মর দ্বারা, সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি। এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে। এবং ক্লাস 6 থেকে 10-এর যে বাচ্চারা, আমরা দেখেছি ১.৫ মাসের, আমি ৫ই অগাস্ট গণভবনের সামনে আমি যখন গিয়েছি ৫ই অগাস্ট, তখন হাসিনা পালিয়ে গিয়েছে, ১.৫ মাসের একটা বাচ্চাকে নিয়ে একটা মা গণভবনের সামনে চলে আসছে। তো উনি বলছেন যে আমার তো তোমাদের মতো সন্তান নাই তোমাদের বয়সের যে রাস্তায় পাঠাই দেব, এই কারণে ১.৫ মাসের সন্তানটা নিয়ে আমি রাস্তায় চলে আসছি। আপনি তার হিস্ট্রিটাকে যদি আপনি একাডেমিক্যালি এন্ডোর্স করতে না পারেন, এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক একটা দেউলিয়াত্বের টেক্সট বুক এক্সাম্পল হিসেবে পরবর্তীতে থাকবে। আর হিস্ট্রি কখনোই এমনিস্টি দেয় না। আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য। কোটি টন আননেসেসারিলি। সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে, সিনেমা লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে। আলটিমেটলি কি লাভ হয়েছে? কারণ এই যে ওভারবার্ডেন, একটা ইম্পোজিং হিস্ট্রি কাজে লাগে না। স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিয়াটি না থাকে, আলটিমেটলি এটার মধ্যে একটা ভমিটিং হয়। সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম, এরা হিস্ট্রি রিডার না। ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি, এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। তারা কিন্তু হিস্ট্রি রিডার না, তারা হিস্ট্রি মেকার। তো সুতরাং তাদের ওই জায়গাটাই দেখতে হবে। না হয় আমরা যেভাবে আজকে এই জায়গায় বসে অতীতের এই বুদ্ধিজীবী গণটাকে আমরা সমালোচনা করছি, আজকে আমরা দাঁড়িয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে যারা জড়িত, যারা কাজ করবে, যারা কাজ করছে, sometime in the future, maybe 20 years later, maybe 50 years later, they will also be brought under kind of criticism, public criticism. তারা বের হইতে পারে না রাস্তাঘাটে এখন। বুদ্ধিজীবিতার তো এই দৈনদশা হওয়ার কথা ছিল না, কিন্তু আজকে দৈনদশা। সুতরাং এটা যারা হিস্ট্রি মেক করতে পারে, আপনি তাদেরকে হিস্ট্রি রিডারের জায়গায় নিয়ে এসে তাদেরকে হিউমিলিয়েট করার এই একটা অপচেষ্টা বিভিন্ন জায়গায় করা হচ্ছে। সেই জিনিসটা আমি মনে করি ওই ধারণার থেকে একটু বের হয়ে আসতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আবার যেন একটা সেন্ট্রিস্ট একটা হিস্ট্রি না হয়ে যায়। হিস্ট্রিটা যেন সেন্ট্রিস্ট না হয়। হিস্ট্রিতে একটা যেন একটা ইনক্লুসিভ হিস্ট্রি যেন হয়। ইনক্লুসিভ, আমি কিন্তু এই ইনক্লুসিভ শব্দটা এখানে এটার অনেকগুলো কননোটেশন আছে। এই ইনক্লুসিভিটি আমি এই অর্থে ব্যবহার করছি যে এখানে পার্টিসিপেশনস অফ অল সেক্টস অফ পিপল, এইখানের ইনক্লুসিভিটি আমি এই অর্থে ব্যবহার করছি। ইনক্লুসিভিটির কননোটেশন অনেকগুলো রয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে। তো আমি এইখানে ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছি যেখানে সবার ইকুয়াল পার্টিসিপেশন থাকবে, অর্থাৎ রাজনীতিতে যার যে কন্ট্রিবিউশন তার ইকুয়াল হিস্সা থাকবে। আমি এটা বলতে চাই না যে 24 সেন্ট্রিকই হিস্ট্রিটা হইতে হবে, নট নেসেসারিলি যে 24কে কেন্দ্র করে সব কিছু ঘুরবে, আবর্তন হবে না। আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীরকে বাঁধ দিয়ে কখনো রোখা যায় না। নদীটা যদি হচ্ছে কি খরস্রোতা হয়ে থাকে, আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নেবে। যেমন আওয়ামী লীগের আমরা জনগণের চেয়ে বিকল্প খুঁজে নিয়েছি। সুতরাং হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে স্বকীয়তা রয়েছে, সে নিজের রাস্তা খুঁজে নেয়। হিস্ট্রি যখন কোনো ধরনের সে হিরো খুঁজে না পায়, সে নিজে হিরো ক্রিয়েট করে নেয়। তো সেই জায়গা থেকে আমরা যেন একটা সেন্ট্রিস্ট হিস্ট্রির দিকে না যাই, সেখানে আমাদের রাইট উইংয়ের যারা রয়েছে, লেফট উইংয়ের যারা রয়েছে, সেন্ট্রিস্ট যারা রয়েছে, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু রাইট, সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু লেফট, তাদের জন্য ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন থাকে। আমি বলছি না সবাইকে উইপ আউট করে দিতে হবে। এই উইপ আউট করে দেওয়া কিন্তু আবার একটা ফেসিস্ট একটা হচ্ছে একটা কাইন্ড অফ মেন্টালিটি। নো, কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সবাইকে ইকুয়াল হিস্সাটাকে বুঝিয়ে দিতে হবে। সব শেষে যেহেতু আমরা এই প্রজন্ম, আমরা এখানে যারা রয়েছেন, এটা একটা একাডেমিক ডিসকাশনে যারা রয়েছেন, এখানে আমার সরাসরি শিক্ষক সমপর্যায়ের অনেকে ছিলেন। একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা আপনারা ফিল করতে পারছেন কিনা আমি জানি না, এই 24-এর দায়ভার এই বুদ্ধিজীবী মহল নেয় নাই, আমরা তাদেরকে দিব। এই আজকের এই পর্যায়ে পৌঁছানোর 2000 যেই শহীদ হয়েছে, এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্ল্যাটের লুপ ত্যাগ করা যেত,
যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করতেন, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। অর্থাৎ প্রশ্নটা এমনভাবে করা হতো, এই প্রশ্নের মধ্য দিয়ে হয় তার কোনো একটা অধিদপ্তরের ডিজি হওয়া নিশ্চিত, অথবা প্রধানমন্ত্রীর সফর হওয়া নিশ্চিত, অথবা যেমন এখন তো যেমন এনসিটিভির একজন ডিজি হওয়া, তারপর হচ্ছে শিক্ষা অধিদপ্তরের ডিজি হওয়া, বিভিন্ন এই যে অর্থাৎ মাথার মধ্যে অ্যাট দ্য ব্যাক সাইড অফ হিজ মাইন্ড অলওয়েজ থাকতো কি যে আমি এই প্রশ্ন দিয়ে আমার যারা হচ্ছে নিয়োগকর্তা তাদের স্তুতি বন্দনা হবে এবং এই প্রশ্নের বিনিময় মূল্য আমার একটা হচ্ছে আউটকাম থাকবে। আমরা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি নিশ্চিত এখানে যারা যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের সন্তান আমার বয়সী বা তারও কম বয়সের সন্তান আছে, তাদের কথা শুনেন। দেখেন তাদের সাথে কিন্তু আপনার পরিবারে কনফ্লিক্ট হয়, ভার্বাল কনফ্লিক্ট, ভার্বাল ডিসপিউট। আমাদের হচ্ছে বাবা মাদের একটা হচ্ছে সবসময় একটা ডায়লগ ছিল, তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইছিস। এটা কিন্তু না, এই কথাটার ওজন অনেক বেশি। এটা কিন্তু একটা হচ্ছে টটোলজিক্যাল গ্রাউন্ডের একটা কথা, কারণ এটার কিন্তু রিফিউটেশন নাই। আপনি যখন মানে হোয়েন এভার ইউ আর কামিং আপ উইথ দিস আর্গুমেন্ট, আমার কিন্তু আর কোনো কিছু বলার থাকে না। এটা একটা টটোলজিক্যাল গ্রাউন্ডের কথা, অর্থাৎ এটার কিন্তু এটা হচ্ছে আপনি একদম স্টপ করে দিচ্ছেন। ঠিকই তো, আমার বাবার আগে তো আর আমি আসি নাই। সো এটা হচ্ছে কি মানে হিস্ট্রিক্যালি ইট ইজ সাপোজড হুএভার কামস ফার্স্ট তারাই হচ্ছে সবচেয়ে বেশি জানবে। এই জায়গায় আমরা যারা এই নতুন প্রজন্মের আছি, আমরা কিন্তু এই জায়গায় একটা নোক্তা দিয়ে রাখতে চাই। বিষয়টা এমন না, আমরা অলরেডি একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে আছি। এটা যদি আপনারা বুঝতে না পারেন, আমি মনে করি যে এটা আমাদের জন্য আবার একটা দুর্ভাগ্যের কারণ হতে যাচ্ছে। এটা আমাদের ফিল করা উচিত। আমি যখন আমাদের এখানে প্রত্যেকটা মানুষকে চেহারা দেখে দেখে মোটামুটি আমি লোকেট করতে পারি যে তারা কোন কোন বুদ্ধিজীবী মহলে বিলং করে। কারণ আমি এখানে অধিকাংশ মানুষকে আমি অনেক বছর ধরে চিনি, তাদের কথা শুনি, তাদের কথা জানি, অধিকাংশ মানুষকে। তো তাদেরকে আমি জানি যে তারা কোন বুদ্ধিজীবী, তার হচ্ছে শিখরটা কোথায়। তো তখন আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি, তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না। আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ, এটা সত্য। সে শিবিরের হইতে পারে, ছাত্রদলের হইতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হইতে পারে। আমরা মুরব্বীদের উপরে ক্ষুব্ধ, অর্থাৎ তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। আমি ইউজ বলবো না, ইউজের একটা পেরিকুয়াল একটা কননোটেশন আছে। আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না। তারা আমাদেরকে এই যে একটা যে নৌজি একটা মানে ইন্টেনশন, যে ছোট মানুষ কি বুঝবে, বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায়। তো এই আইডিয়া থেকে বের হতে হবে। আপনাদের কাছে যারা বুদ্ধিজীবী বা শিক্ষা যারা একাডেমিশিয়ান, আপনাদেরকে আমাদের যেই এই চিন্তাটা যেন আমরা প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন, হিস্ট্রিতে অ্যাকুমুলেট করতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যালি এন্ডোর্স করতে পারেন। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে, বাচ্চারা কি পারবে? নো, আপনারা তাদের মতামত নেন, তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায়, তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায়, এই বিষয়গুলিকে একাডেমিক্যালি এন্ডোর্স করেন। তাহলে যে মানে আমাদের পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের আগামীর বাংলাদেশ হচ্ছে সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।